আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, বিমান থেকে ছুটে গেলেন হাসপাতালে। হাসান আরিফ গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন, মির্জা ফখরুল। আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের দুর্নীতির অভিযোগের খবর। বিশ্ব ব্যাংক থেকে $116 কোটি ঋণের অনুমোদন পেল বাংলাদেশ। 4টি বাজেটের সমান টাকা লুট করেছে শেখ হাসিনা, জামায়াতের সেক্রেটারি। চীনি আলু নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো পাকিস্তানি জাহাজ। ভারতের ক্ষতিকর সব প্রকল্প বাতিল করুন, আনু মোহাম্মদ। সমুদ্রগামী জাহাজের পলাতক 19 নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সাবেক এমপি আনারের দেহাংশের সাথে মিলেছে মেয়ের ডিএনএ, দাবি ভারতীয় সিআইডির। মুক্তিযুদ্ধের স্মৃতির স্তম্ভে জুতা পরে হিরো আলমের টিকটক ভিডিও। মিয়ানমারের 4 ভাগের মাত্র 1 ভাগ নিয়ন্ত্রণে আছে জান্তা সরকারের। 7 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা। এবং অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শুক্রবার বিকেলে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন তিনি। প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবেইড হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী, তিনি অন্তর্বর্তী সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর ল্যাবেইড হাসপাতালে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি বলেন, হাসান আরিফ শুধু একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এখন যে একটা ট্রানজিট সময় চলছে, গণতন্ত্রের উত্তরণের সে পথে তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট সুহৃদকে হারিয়েছি, দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিককে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ভাগ্নি ও ব্রিটেনের হ্যাম্পস্টেড ও হাইগেটের সংসদ সদস্য সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে, যা নিয়ে আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব অজেদ জয় ও টিউলিপ সিদ্দিক সহ পুরো পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে মোট 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। বিপুল এই টাকার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রয়েছে 59,000 কোটি টাকা। বৃহস্পতিবার সকালে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনের শিরোনাম করা হয়, লেবার এমপি ফ্রেস বিইং কট আপ ইন বাংলাদেশি এমবেজলমেন্ট ইনভেস্টিগেশন, অর্থাৎ বাংলাদেশে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে ধরা পড়তে পারেন লেবার এমপি টিউলিপ সিদ্দিক। বিশ্ব ব্যাংক থেকে $1.16 বিলিয়ন বা $116 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ 13,920 কোটি টাকা। শুক্রবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব ব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টরস বাংলাদেশের জন্য এ ঋণ অনুমোদন দেয়। বাংলাদেশকে স্বাস্থ্য পরিষেবার উন্নতি, পানি ও স্যানিটেশন পরিষেবাগুলো উন্নত করতে, সবুজ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য এ ঋণ দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে 3টি কর্মসূচি পরিচালনা করা হবে। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএসএম হামিদুর রহমান আজাদ বলেছেন, উন্নয়ন ও গণতন্ত্রের নামে গত 1.5 দশকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নজিরবিহীন লুটতরাজ হয়েছে, ফলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশের 4টি বাজেটের সমপরিমাণ টাকা লুট করেছে। আগামী দিনে কোরআন ও হাদিসের আলোকে সংবিধান রচিত হলে সবাই তাদের ন্যায্য অধিকার ভোগ করবে। শুক্রবার জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাকিস্তান থেকে চিনি আলু সহ শিল্পের কাঁচামাল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসেছে দুবাই করাচি চট্টগ্রাম রুটের প্রথম জাহাজ এমভি ইওয়ান জিয়াং ফাঝং। জাহাজটির প্রথম ট্রিপের চেয়ে দ্বিতীয় ট্রিপে দ্বিগুণের বেশি কন্টেইনার এসেছে বলে জানা গেছে। শুক্রবার জাহাজটি বাংলাদেশ জলসীমায় পৌঁছে, তবে জাহাজটি কন্টেইনার খালাস করে আর খালি কন্টেইনার লোড করার জন্য বন্দরের এনসিটি জেটিতে আসবে 22 ডিসেম্বর বিকেলে। শুধু হুঙ্কার না দিয়ে ভারতের ক্ষতিকর সব প্রকল্প বাতিলের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। শুক্রবার বিকেলে গণতান্ত্রিক অধিকার কমিটির নেতৃত্বে 71 থেকে 24 বিজয়ের লড়াই 53 বছরের সকল লড়াইয়ের স্মৃতি যাপনে পদযাত্রা কর্মসূচি শুরুর আগে এ আহ্বান জানান তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এ অধ্যাপক বলেন, বাংলাদেশে ভারতে যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার যে উস্কানি দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের সদা জাগ্রত থাকতে হবে। সরকারের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের বলবো, ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেওয়াই যথেষ্ট নয়। বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারতের সুনির্দিষ্ট যেসব প্রকল্প আছে সেগুলো বাতিল করার ব্যবস্থা করতে হবে। বিভিন্ন সমুদ্রগামী জাহাজ থেকে সিডিসিধারী পলাতক নাবিকের বিরুদ্ধে নৌ আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার নৌ অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারি পরোয়ানা জারিকৃত নাবিকদের তালিকা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কেউ যদি গ্রেফতারি পরোয়ানা জারিকৃত নাবিকদের সম্পর্কে অবগত থাকেন তাহলে নিকটস্থ থানায় অথবা নৌ পরিবহন অধিদপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হয়। বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পর পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উদ্ধার করা মাংস ও হাড়ের সাথে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। শুক্রবার ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলার নেকমরদ ওরস মেলায় অনুষ্ঠান করতে এসে বৃহস্পতিবার রানী শঙ্কৈলের মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়া দিঘি শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন হিরো আলম ও তার সঙ্গী রিয়ামণি। এদিন বিকেলে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের খুনিয়া দিঘি স্মৃতিস্তম্ভের উপর জুতো পরে তারা একটি বিনোদনমূলক টিকটক তৈরি করেন। এ সময় উপস্থিত দর্শকরা টিকটক ভিডিওটি তাদের মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ঘটনা জানাজানি হলে এলাকার জনগণের মাঝে এ নিয়ে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এলাকার বীর মুক্তিযোদ্ধারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এক সময়ের দুর্ধর্ষ মিয়ানমার সেনাবাহিনীর ভেতরে ফাটল ধরছে। সেনাদের গুপ্তচররা গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের পক্ষে কাজ করছে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের এক অনুসন্ধানে এমনটাই উঠে এসেছে। অনুসন্ধানে আরো উঠে এসেছে মিয়ানমারের 4 ভাগের মাত্র 1 ভাগেরও কম ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে জান্তা বাহিনীর হাতে। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের ভাষ্যমতে সামরিক জান্তা এখনো প্রধান শহরগুলো নিয়ন্ত্রণ করছে। তারা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। গত 12 মাসে উল্লেখযোগ্য অঞ্চল হারিয়েছে তারা। ঢাকা সহ দেশের 7টি বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা আরও নিচে নামতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায়। এর বাড়তি অংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবেই বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। ছেলেদের অনূর্ধ্ব-19 ক্রিকেট দল চলতি মাসের শুরুতে জিতেছে এশিয়া কাপের টানা দ্বিতীয় শিরোপা। এবার মেয়েরাও শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। নেপালকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। শুক্রবার কুয়ালালামপুরের বায়ামাস ওভাল মাঠে নারী অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সুপার 4-এর শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে 11 ওভারে। নির্ধারিত 11 ওভারে 8 উইকেট হারিয়ে 54 রান তোলে নেপাল। 7 বল এবং 9 উইকেট হাতে রেখে সেই লক্ষ্য টপকে যায় জুনিয়র টাইগ্রেসরা। আগামী রোববার সন্ধ্যা 7:30টায় অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।